একটি জলের ট্যাঙ্কের 2/5 অংশ পূরণ করতে যদি 2 মিনিট সময় লাগে, তবে জলের ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূর্ণ করতে আর কত সময় লাগবে? দেখো এখানে বলেছি কি যে ট্যাঙ্কটা যে আছে এর 2/5 অংশ পূর্ণ করতে কত সময় লেগেছে? 2 মিনিট সময় লেগেছে। 2 মিনিট সময় লেগেছে। 2/5 অংশ বলতে কি, মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ। 5 ভাগের মধ্যে 2 ভাগ পূর্ণ করতে 2 মিনিট সময় লেগেছে। তো 5 ভাগের মধ্যে তো 2 ভাগ পূর্ণ হয়ে গেছে, আর 3 ভাগ পূর্ণ করার বাকি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি 2 ভাগ পূর্ণ করতে 2 মিনিট সময় লাগে। তাহলে 1 ভাগ পূর্ণ করতে কত সময় লাগবে? 1 মিনিট সময় লাগবে। 1 ভাগ পূর্ণ করতে 1 মিনিট সময় লাগবে। তো আর কয় ভাগ বাকি আছে? 3 ভাগ বাকি আছে। তো আর 3 ভাগ, 1 ভাগ পূর্ণ করতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে আর 3 ভাগ পূর্ণ করতে কত সময় লাগবে? 3 মিনিট সময় লাগবে। বুঝতে পারলে? খুব সহজে কলম ছাড়া অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের এ নাম্বার সঠিক উত্তর। আরেকবার আমি বলছি যে একটি ট্যাঙ্কের 2/5 অংশ পূরণ করতে যদি 2 মিনিট সময় লাগে, তবে জলের ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে আর কত সময় লাগবে? তো যেহেতু এখানে বলেছে 2/5 অংশ পূর্ণ করতে 2 মিনিট সময় লেগেছে। 2/5 অংশ মানে কি? 5 ভাগের মধ্যে 2 ভাগ পূর্ণ করেছে। তার মানে এই যে 2 ভাগ পূরণ করেছে 2 মিনিটে, 2 ভাগ পূরণ করেছে 2 মিনিটে, তার মানে 1 ভাগ পূরণ করেছে 1 মিনিটে। তো 5 ভাগের মধ্যে তো 2 ভাগ পূর্ণ হয়ে গেছে টোটাল, আর 5 ভাগের মধ্যে 2 ভাগ পূর্ণ হয়ে গেলে থাকে 3 ভাগ। তো যেহেতু 1 ভাগ 1 মিনিটে পূরণ করে, তাহলে 3 ভাগ পূরণ করবে 3 মিনিটে। প্রশ্নে বলেছে কি যে সম্পূর্ণরূপে পূরণ করতে আর কত সময় লাগবে? আর কত সময় লাগবে, তার মানে এই 2 অংশটা তো পূরণ হয়ে গেছে, তাহলে আর 3 অংশ পূরণ করতে কত সময় লাগবে সেটা বের করলেই আমাদের উত্তর এসে যাচ্ছে। তার জন্য আমরা পেয়ে গেলাম কি যে আর 3 মিনিট সময় লাগবে, অর্থাৎ এ নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছি কি 3টি সংখ্যার অনুপাত 5:7:12। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার থেকে 50 বেশি হলে 3টি সংখ্যার যোগফল কত হবে? দেখো এখানে যে 3টি সংখ্যা দিয়েছে তার মধ্যে কি বলেছে? প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফলটা দ্বিতীয় সংখ্যার থেকে 50 বেশি। তাহলে আমরা প্রথমে তুলে নিই যে অনুপাতগুলো কি দেওয়া আছে। দেওয়া আছে কি 5:7:12। এর মধ্যে কি যে প্রথম অনুপাতটা তো 5, আর তৃতীয় অর্থাৎ 12, এই দুটার যোগফলটা, তাহলে এই দুটার যোগফল কত হচ্ছে? 12 আর 5 17 হচ্ছে। এই যোগফলটা কি হচ্ছে? দ্বিতীয় সংখ্যার থেকে 50 বেশি। মানে দ্বিতীয় সংখ্যার অনুপাতটা যদি আমরা ধরি তাহলে 7 অনুপাত। তাহলে এই 7 অনুপাতটা আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 10। অনুপাতের দিক থেকে প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার অনুপাতটা দ্বিতীয় সংখ্যার অনুপাতের থেকে 10 অনুপাত বেশি হচ্ছে। এই 10 অনুপাত বেশি মানেই হচ্ছে 50। তাহলে বুঝতে পারছি যে 10 অনুপাত মানে কত? 50। তাহলে 1 অনুপাত মানে কত হবে? 1 অনুপাত মানে 5 হবে। 1 অনুপাত মানে আমরা পাচ্ছি 5। তো প্রশ্নে বলেছি কি 3টি সংখ্যার যোগফল কত? তার মানে আমরা অনুপাতগুলো যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 5 আর 7 12, 12 আর 12 যোগ করলে হয়ে যাচ্ছে 24। তখন 3টা সংখ্যার যে অনুপাতগুলো আছে অনুপাতগুলোর যোগফল হয়ে যাচ্ছে 24। তাহলে এই 1 অনুপাত মানে যদি 5 হয়, তাহলে 24 অনুপাত মানে কত হবে? তাহলে এই 5-এর সঙ্গে আমরা যদি 24 গুণ করি তাহলে 24 অনুপাত মানে কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে 5 গুণ 24, 24কে যদি 5 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 120। এটাই হলো অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছি কি যে এ এবং বি দুইজন কারিগরের দক্ষতার অনুপাত 5:4। দুইজন কারিগর কি কি? এ এবং বি, এদের দক্ষতার অনুপাত হচ্ছে 5:4। এবার বলছে এ যদি একটি কাজ 12 ঘন্টায় সম্পন্ন করে, তবে বি কত সময় ওই কাজটি সম্পন্ন করবে? দেখো এখানে দুইজন আছে, একজন হচ্ছে এ আর একজন হলো বি। তো এদের দক্ষতার অনুপাত হচ্ছে 5:4। এ হচ্ছে 5 অনুপাত বি হলো 4। তো একটা জিনিস আমাদের মনে রাখবে, এটা হলো কি তাদের দক্ষতা। দক্ষতার অনুপাত
আর আরেকটা হচ্ছে সময়ের অনুপাত। তো দক্ষতা যার বেশি তার কিন্তু কাজ করতে সময় কম লাগে, এটা তোমরা মনে রাখবে। আর যার দক্ষতা কম তার কাজ করতে বেশি সময় লাগে। তাহলে আমরা বুঝতে পারছি যে দক্ষতার সঙ্গে কাজের সময়টা ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত হয়। অর্থাৎ এদের যদি দক্ষতার অনুপাত 5:4 হয়, তাহলে যে সময়টা লাগবে সময়ের অনুপাত হয়ে যাবে 4:5। এটা কিন্তু মনে রাখতে হবে যে দক্ষতা আর কাজের সময় এদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা বুঝতে পারছি যে এর সময় লাগে কত, 4 অনুপাত, আর বি এর ওই কাজটা করতে সময় লাগে 5 অনুপাত। তো এখানে 4 অনুপাত মানে কত, 12 ঘন্টা। এ 4 অনুপাত কাজ করতেছে 12 ঘন্টায়। তাহলে 4 অনুপাত মানে যদি 12 ঘন্টা হয়, তাহলে 1 অনুপাত মানে কত ঘন্টা হবে? এই 12কে যদি 4 দিয়ে ভাগ করি, 3 4 12, তার মানে 1 অনুপাত মানে হলো 3 ঘন্টা। তো বি এর সময় লাগে কত, 5 অনুপাত। তো 1 অনুপাত মানে যদি 3 ঘন্টা হয়, তাহলে 5 অনুপাত মানে কত হবে? এই 5 দিয়ে আমরা 3কে যদি গুণ করি, তাহলে 3 5 15। তাহলে বি এর ওই কাজটি করতে কত সময় লাগবে? 15 ঘন্টা। তার মানে ডি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? তো কলম না বসেও এই অঙ্কগুলো মুখোমুখি করা যায়। তো এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো পরের অঙ্ক দেখা যাক। এই অঙ্কে বলেছে রাহুল লিখিত মূল্যের উপর 20% ছাড়ে একটি ব্যাগ কিনেছে, মানে ব্যাগটাতে যত দাম লেখা আছে তার উপর 20% ছাড় দিয়েছে। যদি সে ক্রয় মূল্যের 40% লাভে ওই ব্যাগটি বিক্রি করে লিখিত মূল্যের, তাহলে তবে লিখিত মূল্যের লাভের শতাংশ কত হবে? মানে রাহুল একটা ব্যাগ কিনেছে, ব্যাগটাতে মনে করো যদি 100 টাকা লেখা আছে লিখিত মূল্য, তার মধ্যে সে 20% ছাড় পেয়েছে, মানে 100তে 100 টাকা দামের ব্যাগটা সে কিনেছে কত টাকায়? 80 টাকায় কিনেছে। বুঝতে পারলে? এবার এই যে ব্যাগটা 80 টাকায় কিনলো, সেই ব্যাগটা সে কি করেছে, এই যে যদি সে ক্রয় মূল্যের 40% লাভে ওই ব্যাগটি বিক্রি করে, মানে এই যে ক্রয় মূল্য তো তার 80 টাকা, এই 80 টাকার মধ্যে সে আবার 40% লাভ করে বিক্রি করেছে। তো 80 টাকায় 40% লাভ মানে কি? 80 এর প্রথমে বুঝতে হবে 40% লাভ মানে কি, মানে 40% লাভ হলো 100 টাকার জিনিসটা সে 140 টাকায় বিক্রি করে। ঠিক আছে? তার মানে 80 এর 40% লাভ আমরা বের করলে কী করে লিখবো আমরা? 80 গুণ 40% লাভ মানে 140/100। বুঝতে পারলে? তাহলে এই উপরের এই দুটো শূন্য দিয়ে নিচের এই দুটো শূন্য কেটে দেওয়া যায়। তাহলে 8 আর 14 যদি গুণ করি, 8 14 কত হচ্ছে? 112। তার মানে রাহুল বিক্রি করেছে ব্যাগটি কত টাকায়? 112 টাকায় বিক্রি করেছে। তো এখন প্রশ্ন হলো যে তবে লিখিত মূল্যের লাভের শতাংশ কত? লিখিত মূল্যের লাভের শতাংশ কত? লিখিত মূল্য ছিল 100 টাকা, তাহলে 100 টাকা যদি লিখিত মূল্য হয়, সে বিক্রি করেছে 112 টাকায়, তাহলে 100 টাকা থেকে কত টাকা বেশিতে বিক্রি করেছে? 12 টাকা বেশিতে। তার মানে সে এই যে 100 টাকার থেকে যেহেতু 12 টাকা বেশিতে বিক্রি করেছে, তার মানে সে 12% লাভ করেছে কিসে? লিখিত মূল্যের উপর। বুঝতে পারলে? অর্থাৎ ডি নাম্বার সঠিক উত্তর। ঠিক আছে, পরের অঙ্ক। এই অঙ্কে বলেছে কি, 4টি ক্রমিক জোড় সংখ্যার গড় 51 হলে তৃতীয় সংখ্যাটি কত হবে? দেখো, ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা কী জিনিস? যেমন একটা সংখ্যা হলো 2, তাহলে পরের সংখ্যাটা হবে 4, তারপরের সংখ্যাটা হবে 6, তারপরের সংখ্যাটা হবে 8। তাহলে এখানে 4টি ক্রমিক সংখ্যা হলো, এই 4টি ক্রমিক সংখ্যার গড় কত হবে? গড় যদি আমরা হিসাব করি, এগুলো যোগ করে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, অথবা আমরা এরকম করে করতে পারি যে এই যে 4টা যে সংখ্যা আছে ঠিক এর মাঝের সংখ্যা, এইখানকার সংখ্যাটা এটাই তার গড় হবে। তার মানে 4-এর পরে কত? 5, তারপরে 6, তাহলে এখানে 5 হবে কি না? এই 5 হলো গড়। বুঝতে পারলে? কেমন করে দেখো, 4 আর 2 6, 6 6 12, 12 আর 8 কত হয়? যোগ করলে 20 হচ্ছে। এই 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 5 20, অর্থাৎ গড় আমরা পেলাম কত? 5। অথবা আমরা এই সহজেই লিখব, যেহেতু 4টা সংখ্যা গড় কীভাবে বের করব? যেহেতু ক্রমিক জোড় সংখ্যা, তাহলে এই যে 4 আর 6 এর মাঝের সংখ্যাটাই গড় হবে। মনে করো আরও কোনো একটা সংখ্যা দিছে, যেমন 10, 12, আরেকটা হবে 16, আরেকটা 18। তাহলে এদের গড় কত হবে? ঠিক 12 আর 16-র মাঝে, 12 আর 16 না, 12-র পরে 14 হবে, তারপরটা হবে 16।
তাহলে 12 আর 14 মাঝের সংখ্যা অর্থাৎ 13, এটা গড়। তো সেরকম বলেছি কি এখানে যে 4টি ক্রমিক সংখ্যার গড় 51, বুঝতে পারলে? তাহলে 51 আমরা প্রথমে লিখব আমরা 51, ঠিক তার এদিকে দুটো সংখ্যা হবে, এদিকে দুটো সংখ্যা হবে, তার মানে 51-র পরে কি আছে এখানে 52, আর 51-র এদিকে কত হবে 50। তাহলে একটা পেলাম, দুটা পেলাম, 50-এর আগে হবে 48, আর 52-র পরে হবে 54। তাহলে 4টি ক্রমিক জোড় সংখ্যা পেলাম 48, 50, 52, 54। তাহলে এদের গড় হলো 51, এটা হলো গড় 51। তো প্রশ্নে বলেছি কি তৃতীয় সংখ্যাটি কত, তাহলে তৃতীয় সংখ্যা কত, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যাটি 52, অর্থাৎ এ নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? এই হলো সহজ টেকনিক। এই রকম অঙ্ক আরও পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও।